আজকের গল্প শেষ অধ্যায়। কলমে প্রিয়রঞ্জন ভট্টাচার্য। সে রামণি, সে রাজত্বও আর নেই। পড়ে আছে কেবল এককালের বিশাল জমিদার বাড়িখানা। ভগ্নদশায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অর্ধেক তার স্তূপ, বাকি অর্ধেকটার দশাও হাড় কঙ্কাল সার জীর্ণ। এখানে সেখানে বড় বড় বট অশ্বত্থের গাছ কাক শকুনের আস্তানা মাথায় নিয়ে অতীতের গৌরবকে ব্যঙ্গ করছে। ওপরের ঘরের একটি ঘরকে কোনো মতে কড়ি কাঠগুলোই শালবল্লার ঠেকনা দিয়ে সারাই করে থাকেন 85 বছরের বৃদ্ধা, একসময়ের জমিদার গিন্নি রাজশ্রী দেবী। অথচ এককালে এই বকুলপুর চৌধুরী বাড়ির নামডাক আর খ্যাতি চতুর্দিকে ধ্বনিত হতো। আজ কেবল আছে পুরনো বৃদ্ধ চাকর রামু। রামু তার বউকে নিয়ে থাকে নিচের কোণের একটা ঘরে। সবাই এক এক করে জমিদার বাড়ি ছেড়ে চলে গেছে। একমাত্র রামুই আজও রয়ে গেছে। কোন ছোট্টবেলায় বাবার হাত ধরে এসেছিল এ বাড়িতে। রামু আর তার বউ এখন দেখাশোনা করে রাজশ্রী দেবীর। রাজশ্রী দেবীর আর কেউ নেই বললে ভুল বলা হবে। তার ছেলে বিশ্বপ্রতাপ চৌধুরী এখন বিদেশের স্থায়ী বাসিন্দা। মেম বিয়ে করে সপরিবারে সেখানেই থাকেন। মায়ের সঙ্গে সম্পর্ক বলতে মাসে মাসে মায়ের জন্য সামান্য কিছু টাকা পাঠান, তাতেই কোনো মতে চলে যায়। একদিন বাড়িটা গম গম করত রাশভারী জমিদার বিদ্যুৎ বরণ চৌধুরীর গলার স্বরে। জমিদারির ক্ষয় তখন থেকেই শুরু হয়েছিল। সুরাবাইজি নাচ, ঘোড়া দৌড়, জুয়া কোনোটাই বাদ যেত না তার। সঙ্গে ছিল নীল কর লাল মুখো সাহেবদের খুশি করতে প্রজা উৎপীড়ন। উচ্ছৃঙ্খল জমিদারের হাত ধরেই যেন অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করেছিল। আজ ঘরার সব জলটুকু শেষ। গত দুদিন ধরে বাতের ব্যথাটা ভীষণ বেড়েছে রাজশ্রী দেবীর। আর শরীরের দোষ কি, অনেক তো হলো। তবু একসময় দুধ ঘিয়ের জোরে সঞ্চিত শক্তি তিল তিল করে ব্যয় করেছেন বলে নড়ে চড়ে বিছানাটাই ঘুরপাকটুকু খেতে পারেন। রামু এসে বললে, গিন্নিমা, কাল তো জন্মাষ্টমী, গোপাল সোনাকে তো কিছু খাওয়াতে হবে মা। রাজশ্রী দেবী পাশ ফিরে রামুর দিকে চাইলেন। মাসের শেষ, খোকার টাকাও আসেনি। যেটুকু পয়সা আছে তাতে তার ওষুধ কিনলে আর কটা টাকাই বা বাকি থাকবে। অথচ একদিন এই জন্মাষ্টমীতে চৌধুরী বাড়িতে কত ধুমধামি না হতো। সেদিনের কথা চিন্তা করতে গিয়ে গিন্নি মায়ের চোখ দুটো ভিজে ওঠে। কাপা কাপা গলায় রামুকে বলেন, হ্যাঁ রে রামু, গোয়ালা বউকে খবর দিয়েছিলি? হ্যাঁ মা, রামু উত্তর করে। ওই 1 পোয়া দুধ আর একটা তাল দিয়ে গেছে, একটু চিনি চাই তো। গিন্নিমা মাথার বালিশের নিচে থাকা ছোট্ট পয়সার পুটুলিটা বার করেন। তবে তাকে ঘেটে ঘেটে একটি 10 টাকার কয়েন বার করে রামুর হাতে দিয়ে বলেন, এতে যেটুকু হয় দেখ। রামু ঘর থেকে বেরিয়ে যায়। গিন্নিমাও একটা দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালের দিকে পাশ ফেরেন। দেওয়ালের গায়ে কাঠের তক্তা লাগিয়ে তার উপর রাখা আছে একটি ছোট্ট কোষ্ঠী পাথরের নাড়ুগোপালের মূর্তি। আর বাকি মন্দিরে রাধাকৃষ্ণের বড় বিগ্রহ নারায়ণ শিলা সব গ্রামের হরি মন্দিরে চলে গেছে বহুদিন আগে। শুধু এই নাড়ুগোপালের মূর্তিটা গিন্নিমা সাথে রেখেছেন। এই গোপালের সঙ্গেই তার দিন কাটে। আজ কেউ আর আসে না এই বাড়িতে। মনে মনে ভাবেন, যেখানে পেটের সন্তানই আসে না সেখানে বাইরের লোকের আশা তিনি করবেন কি করে। নানান চিন্তা এসে ভিড় জমায় মাথায়। মনে পড়ে যায় খোকার ছোটবেলার নানা কথা। ধীরে ধীরে স্মৃতির অতল গভীরে তলিয়ে যেতে থাকেন তিনি। এমন জন্মাষ্টমীর দিনে সেই 2.5 বছর বয়স থেকেই খোকাকে গোপাল ঠাকুর সাজিয়ে দিতেন তিনি। কপালে চন্দনের ফোঁটা এঁকে ময়ূরের পালক পাগড়িতে লাগিয়ে ভারী সুন্দর দেখতে লাগতো খোকাকে। তিনি চোখ বুজে সব যেন দেখতে পান। তিনি অনুভব করতে থাকেন খোকা সারা বাড়ি দৌড়াদৌড়ি করে যেন খেলছে। কি সুন্দর ঝলমলে পাথরের নাড়ুগোপালকে জামা পরানো হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। কত ধরনের আলো ঝাড়বাতির পাহাড়। গোপালের সামনে বড় বড় বারকোষে সাজানো হয়েছে ভোগের নানান পদ। নারকেলের কত পদ, কত মিষ্টি। দাসদাসীদের দৌড়োদৌড়ি। এরই মধ্যে খোকা দৌড়ে ঘরে ঢুকে ঠাকুরের থালা থেকে টপাত করে একটা নাড়ু তুলে নিয়েই মুখে পুড়ে দেয়। চমকে ওঠেন গিন্নিমা। তন্দা ভাবটা কেটে যায়। চোখের পাতা খুলতেই চোখ যায় তাকের গোপালের দিকে। একটা বড় মাকড়সা
কোথা থেকে এসে গোপালের মুখের ওপর বসেছে। তিনি বহু কষ্টে হাত পাখার বাটটা দেওয়ালে ঠুকে বিছানা থেকেই চেষ্টা করলেন ওটাকে তাড়াতে, কিন্তু বেয়ারা মাকড়সাটাও আর গিন্নিমাকে তোয়াক্কা করে না। তিনি বহু কষ্টে বিছানা ছেড়ে উঠে বসলেন। তারপর কাঁপা কাঁপা অসমর্থ শরীর টেনে দেওয়াল আর বিছানার মাঝের খালি সরু জায়গাটায় বিছানা থেকে ঝুঁকেই পাখার বাঁটটা দিয়ে মাকড়সাকে তাড়াতে চেষ্টা করলেন। শীর্ণ দুর্বল শরীর, টাল সামলাতে পারলেন না। মাথাটা ঘুরে গেল। উপর হয়ে পড়লেন গোপাল রাখা তাকের ওপর। সাথে সাথে তাকে রাখা পাথরের নাড়ুগোপাল ছিটকে পড়ল মেঝেতে। মেঝেতে পড়ে গিন্নিমায়ের আদরের গোপাল তখন দ্বিখণ্ডিত। তখন গিন্নিমাও মাটিতে, কপাল কেটে ঝরঝর করে রক্ত বেরিয়ে ভিজে গেছে মেঝে, কাপড়। হয়তো অচেতন হয়ে বেঁচেছিলেন কিছুক্ষণ, কিন্তু খালি ঘরে কেউ শুনতে পায়নি তার ক্ষীণ আর্তনাদ। রামু যখন গিন্নিমায়ের ঘরে ঢুকল তখন সব শেষ। মেঝেতে গিন্নিমায়ের নিথর দেহটা পড়েছিল, আর ডান হাতটা ছিল ভাঙা গোপালের বুকের ওপর। আজ বহুদিন বাদে জমিদার বাড়িতে বহু মানুষের ভিড়। আজও সবাই ব্যস্ত, তবে জন্মাষ্টমীর গোপালের পুজোর জন্য নয়, জমিদার গিন্নির শ্মশানে দাহ করতে নিয়ে যাবার জন্য। কুলপুরোহিত ভট্টাচার্য মশাই বিধান দিলেন, দাহ করতে নিয়ে যাওয়ার সময় ভাঙা গোপালের মূর্তিটাও যেন সাথে নিয়ে যাওয়া হয়। দাহকার্য শেষ অস্থি বিসর্জনের সময় ভগ্ন মূর্তিটাও যেন জলে ভাসিয়ে দেওয়া হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।